তো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও তোমাদের ক্লাস 12 এর ফিজিক্সের নিয়ে চলে এলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের আমি যেরকম কথা অনুযায়ী যে টার্গেটে মডেল প্রশ্নের উত্তর আলোচনা করতে শুরু করেছি। আগের দিন আমরা সেট 1 আলোচনা করেছি। তো আজকে আমরা সেট 2 এর যে টোটাল 14টা কোশ্চেন আছে, সেই সেট 2 এর টোটাল 14টা কোশ্চেন নিয়ে আমরা সম্পূর্ণ অ্যানালাইসিস করব। এমন নয় যে শুধু অ্যান্সার করে আমরা ছেড়ে দেবো, টোটাল ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ এমসিকিউ কে পুরোপুরি আমরা পিএইচডি করে নেবো। অর্থাৎ কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, সেই এমসিকিউর সঙ্গে জড়িত টোটাল কনসেপ্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তোমরা টোটাল পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা কিছু ভিডিওটা দেখে উপকৃত হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমরা টেস্ট পরীক্ষা পর্যন্ত টোটাল তোমাদের 20টা সেট করানোর কথা দিয়েছি। তো 20টা সেট আমি করাবো, বড় কোশ্চেন ছোট কোশ্চেন সব কোশ্চেন। তো তোমার চ্যানেলটার সাথে অবশ্যই লেগে থাকো। তো দেখো, আজকে আমরা টার্গেটের সেট 2 এর 14টা যে এমসিকিউ তার সম্পূর্ণ ব্যাখ্যা এবং অ্যানালাইসিস সহ অ্যান্সার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম যে তোমাদের কোশ্চেন আছে এখানে, প্রথম যে কোশ্চেনটা বলেছে, প্রথম একের কোশ্চেনটা বলেছে যে তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত কি হবে। তো তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত, আমাদেরকে বিভবের মাত্রিয় সংকেত বের করতে হবে। তো বিভবের মাত্রিয় সংকেত আমরা কি জানি, বিভব ইকুয়াল টু, তো একের অ্যান্সারটা আমরা করাচ্ছি। দেখো এখান দিয়ে যে বিভব, বিভব সমান কি হয়, আমরা এখানে ডব্লিউ ইকুয়াল টু কি জানি, কিউ ইন্টু ভি। অর্থাৎ কৃতকার্য সমান আধান ইন্টু তখন বিভব প্রভেদ ভি। তাহলে এখান থেকে আমরা ভি কত পাবো, ভি পেয়ে যাবো ডব্লু আপন কিউ, ভি ইকুয়াল টু ডব্লু আপন কিউ। বোঝা গেছে? তো ডব্লু যে কৃতকার্য, কৃতকার্যকে আমরা বল ইন্টু সরণ লিখতে পারি। আর এখানে কিউ আধান, আধানটাকে আমরা চেঞ্জ করে লিখবো। তাহলে আধানটাকে আমরা লিখতে পারি আই ইন্টু টি, আধানটাকে লিখতে পারি আই ইন্টু টি, কত সময়ের মধ্যে থেকে। আচ্ছা, বল, বল সমান ভর ইন্টু ত্বরণ, মানে এম এল টি টু দি পাওয়ার -2। সরণ হচ্ছে এল, এবং আয়ের একক এখানে অ্যাম্পিয়ার দেওয়া আছে। তোমরা আইকে আগে রাখতে পারো, যেহেতু কোশ্চেনে এ দেওয়া আছে অ্যাম্পিয়ার, তাই আমি এ দিয়ে লিখলাম এ ইন্টু টাইমটা হচ্ছে টি, সময়। তো এটাকে যদি সাজানো হয় তাহলে হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, এই ওয়ানটা এখানে নিচে টিটা ওপরে উঠে গেলে হয়ে যাবে -3 ইন্টু এ টু দি পাওয়ার -1। তো তোমরা মাত্রাতে অবশ্যই থার্ড ব্র্যাকেট দেবে, তাহলে অ্যান্সার হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। তাহলে অপশান বি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এরপর যে সেকেন্ড কোশ্চেনটা আছে, দেখো সেকেন্ড কোশ্চেনটা বলছে একটি পারদ বিন্দু, এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমার এমসিকিউ দিয়েছে, এটা 2 নম্বর প্রশ্ন তো থাকতে পারে। তো কি বলছে দেখো, বলছে একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হয়েছে। কত ভোল্ট বিভবে আহিত করা হয়েছে? 90 ভোল্ট বিভবে একে আহিত করা হয়েছে। তাহলে কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে যে একে 27টা একই প্রকার বিন্দুতে ভাঙলে প্রতি বিন্দুর বিভব কত হবে। তো আমরা দুয়েরটা এখানে সমাধান করার চেষ্টা করবো। দেখো, তো দুয়ের প্রশ্নটার জন্য বড় যে বিন্দুটা আছে, তাহলে এটা হচ্ছে একটা বড় বিন্দু, এবং একে কটা এরকম ছোট ছোট বিন্দুতে পরিণত করা হয়েছে। আমরা এই ছোট বিন্দুটা এন ধরে নিয়ে কটা 7 আছে। তো আমরা তোমাদেরকে এন ধরে সূত্রটা ডেরিভেশন দেখাবো কিভাবে হবে, তারপর তোমরা সম্পূর্ণ অ্যাপ্লাই করে অ্যান্সারটা করে নেবে। দেখো, এখানে যদি এই যে বড় যে বিন্দুটা, এর যদি চার্জ কিউ হয়, এবং ছোট বিন্দুটা যদি চার্জ কিউ হয়, তাহলে এখানে কতগুলো বিন্দু আছে, এন সংখ্যক, মানে যে ফোঁটা পারদবিন্দুর ফোঁটা। তাহলে আমরা বলতে পারি এন ইন্টু কিউ ইকুয়াল টু টোটাল চার্জ কিউব। তাহলে এখান থেকে আমরা ছোটটার চার্জ কত পেয়ে যাচ্ছি, কিউব আপন এন। ছোটটার যে কোনো একটার চার্জ, বোঝা গেছে? কিউব আপন এন হচ্ছে যে কোনো একটা ফোঁটার হচ্ছে চার্জ। আচ্ছা, এখানে টোটাল যতগুলো ফোঁটা আছে এদের মিলিত আয়তন যা হবে, আমি এদের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর ধরছি, আর এর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর ধরছি। তাহলে এন সংখ্যক ফোঁটার যে পরিমাণ আয়তন হবে 4/3 পাই আর কিউব। তো বড়টারও আয়তন তাই হবে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে এন ইন্টু আর কিউব, তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি আমরা, আর কিউব। আচ্ছা, তাহলে ছোটটার ব্যাসার্ধ আর কিউব কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে আর কিউব আপন হচ্ছে এন। তাহলে এখানে আর এর মান আমরা কত পেয়ে যাবো, এখানে আর এর মান পেয়ে যাবো আর আপন এন টু দি পাওয়ার 1/3, আর আপন এন টু দি পাওয়ার 1/3। তো দুটো রিলেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। একটা হচ্ছে কিউ এর মান পেয়ে গেলাম বড় হাতের কিউ আপন এন, আর ছোট হাতের আর এর মান পেয়ে গেলাম আর আপন এন টু দি পাওয়ার 1/3। তো আচ্ছা, বড়টার বিভব যদি ভি হয়, বড়টার বিভব যদি ভি হয়, তাহলে ভি এর ফর্মুলা কি জানি আমরা, 1/4 পাই এপসাইলন 0 ইন্টু
চার্জ আপন হচ্ছে তার রেডিয়াস। ছোটটা যে কোনো একটা, আমি এখানে ভি ড্যাশ দিচ্ছি, এখানে ই লিখছি মানে এইচ, এইচ মানে প্রত্যেকটা যে কোনো একটা, ঠিক আছে। একটি আমি হচ্ছে লিখেই দিচ্ছি এখানে, একটি পারদবিন্দুর বিভব, একটি হচ্ছে পারদবিন্দু হচ্ছে এর বিভব, একটি পারদবিন্দুর বিভব হচ্ছে আমরা ভি ড্যাশ নাম দিলাম। তো এটার মান কত হবে, 1/4πε0 ইন্টু ছোট হাতের কিউ, তার একটা ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখান থেকে 1/4πε0 ইন্টু কিউ এর মান কত, কিউ এর মান বড় হাতের কিউ আপন হচ্ছে এন, আর আর এর মান কত পেয়ে যাবে তোমাদের এখানে, ছোট হাতের আর এর মান পেয়ে গেছে, দেখো বড় হাতের আর আপন n⁻1/3। তাহলে এখান দিয়ে আমরা উপরে n⁻1/3 উঠে যাবে, আর নিচে এই এনটা নেমে যাবে, আর এখানে পুরো থাকবে 1/4πε0 ইন্টু ওপরে পুরো থাকবে কিউ আপন আর। আচ্ছা, এই যে টার্মটা কিউ আপন আর ইন্টু 1/4πε0, এটা হচ্ছে বড় হাতের ভি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো দুটো এন এর সূচক এক, তাহলে এখান দিয়ে ওপরে আমরা এই পুরো টার্মটা, এই টার্মটাকে আমরা ভি লিখতে পারি, আর নিচে n⁻1-1/3। ওই যে 1/3 পাঁচ সূচকে পাওয়ারে পরে যদি ভাগের বেলায় আমাদের কি হবে, ভাগের সময় বিয়োগ হবে। তো আমরা যদি এটা করে দিই, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত আসছে, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো ভি আপন n⁻2/3, ভি আপন n⁻2/3। তারপর ছোটটা যে কোনো একটা পারদবিন্দুর বিভবের ফর্মুলা হচ্ছে এটা। পরীক্ষা তোমাদের এটা প্রমাণও করতে দিতে পারে, আর তোমরা বা এটাও হচ্ছে এখান থেকে কোনো ভ্যালু দিতে পারে। তো এমসিইউ এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখবো, ফর্মুলাটা মনে রেখে আমরা অ্যান্সার করবো। দেখো বড়টার বিভব কত বল দিয়েছে, 90 ভোল্ট, আর কটা ফোঁটা তৈরি করা হয়েছে, 27টা ফোঁটা, তাহলে 27^2/3। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে, 90। 27 আমরা লিখতে পারি 3^3, আর সূচকে আছে 2/3, তো 3 কেটে যাবে, 3 এর স্কোয়ার মানে 9, তাহলে 90/9 এত ভোল্ট। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 10 ভোল্ট। মাথায় ঢুকেছে? তো তোমরা যখন এমসিকিউটা করবে ডাইরেক্ট হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে শুরু করবে, তাহলে তোমাদের 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে। তো কিভাবে ফর্মুলাটা আসলো আমি তোমাদেরকে ফুল সলিউশন করে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার বুঝতে পারিনি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 3-এরটা। 3-এর যে প্রশ্নটা বলেছে যে ইলেকট্রন সচলতার একক কি হবে। তো ইলেকট্রন মোবিলিটির যে একক, এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। ইলেকট্রন সচলতার একক হচ্ছে মিউ। মিউ সমান আমরা কি জানি, তোমাদের মিউ সমান আমরা জানি ভিডি, অর্থাৎ ইলেকট্রনের বেগ আপন হচ্ছে তোমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই। বোঝা গেছে, ভিডি আপন ই। আচ্ছা, আবার আমরা ই কি জানি, ই সমান জানি, ই সমান জানি আমরা ভি আপন এল। ই সমান জানি আমরা ভি আপন এল। ভি হচ্ছে এখানে বিভব প্রভেদ। আচ্ছা, এখানে ভিডি হচ্ছে ইলেকট্রনের 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 তাড়না বেগ, ডিপ ভেলোসিটি, যেটাকে আমরা বলি ইলেকট্রনের তাড়না বেগ। বুঝা আছে, ইলেকট্রনের তাড়না বেগ, তাহলে কত হবে ইলেকট্রনের তাড়না বেগ। আচ্ছা, এখানে ভি হচ্ছে কি, ভি হচ্ছে বিভব, আর হচ্ছে এলটা হচ্ছে কি, এল হচ্ছে দৈর্ঘ্য, মানে যে ডিস্টেন্স হচ্ছে সেই দৈর্ঘ্য। তাহলে এখানে মিউটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে মিউ ইকুয়াল টু কত হয়ে যাবে, ভিডি, এর যে আমরা মান বসেছি ভি আপন এল, তাহলে ওপরে উঠে যাবে ভিডি ইন্টু এল, নিচে পড়ে থাকবে ভি। তাহলে আছে ভিডির একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এল এর একক হচ্ছে মিটার, আর ভি এর একক হচ্ছে ভোল্ট। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, মিটার স্কোয়ার ভোল্ট টু দি পাওয়ার -1 এস টু দি পাওয়ার -1। তাহলে কোন অপশনটা সঠিক হচ্ছে তোমাদের, মিটার স্কোয়ার ভোল্ট টু দি পাওয়ার -1 এস টু, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে? তো এটা খুবই ইজি একটা অঙ্ক ছিল, তোমরা যদি সূত্রটা জানো তাহলে সহজেই করতে পারবে আরামসে। বুঝে গেছে? তো এবার 4-এর যে অঙ্কটা বলেছে, 4-এর অঙ্কটা বলেছে একটি বৃত্তাকার লুপের তারের দৈর্ঘ্য এল। তো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, বাকিগুলো ক্লিয়ার করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে এখানে আমরা যদি এটা ক্লিয়ার করে দিই, 1 সেকেন্ড। চারের অঙ্কটা আমাদের আগের সেটা ছিল, তো 4-এর অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বারবার এটা প্র্যাকটিস করবে। আগে সেটা আমরা 4-এর অঙ্কটা করেছি, কিন্তু খুবই ইজি অঙ্ক। কি বলেছে 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা বলছে একটি বৃত্তাকার তারের লুপের তারের দৈর্ঘ্য এল। আচ্ছা, আমি এখানে 4-এর অঙ্কটা এখন করছি, এটা দুটো লুপ এঁকে নিই, একটা বৃত্তাকার একটা লুপ, আর এখানে একটা তার এঁকে নিয়েছি। তো তারের দৈর্ঘ্যটা হচ্ছে এল, এবং এই যে বৃত্তাকার লুপটা তৈরি হয়েছে, এই লুপটারও তারের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে বৃত্তাকার লুপটা যদি তারের দৈর্ঘ্য এল হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2πr ইকুয়াল টু হচ্ছে এল। তাহলে এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হয়ে যাবে, এল আপন
টু পাই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত হয়ে যাবে, এল বাই টু পাই। এবার যে কোশ্চেন বলে যে লুপটির চৌম্বক ভ্রামক, তো চৌম্বক ভ্রামককে আমরা এম দিয়ে প্রকাশ করি। দেখো তাহলে চৌম্বক ভ্রামক লুপটির চৌম্বক ভ্রামক হবে এম ইকুয়াল টু কত হয়ে যাবে, আই ইন্টু হচ্ছে যে লুপটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা আয়ের মান কত, আয়ের মান আই রেখে দিচ্ছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে যদি মানটা বসায় আই ইন্টু পাই, আর স্কোয়ারের জায়গায় হয়ে যাবে এল স্কোয়ার আপন টু পাই এর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে যাবে আই ইন্টু পাই ইন্টু হচ্ছে এল স্কোয়ার, আর নিচে হয়ে যাবে ফোর পাই স্কোয়ার। তাহলে এখান থেকে একটা পাই কেটে গিয়ে তাহলে অ্যান্সার হয়ে যাবে এল স্কোয়ার আই বাই ফোর পাই। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এল স্কোয়ার আই আপন ফোর পাই। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো বোঝা গেছে, খুবই ইজি অঙ্ক ছিল। আচ্ছা এরপর যেটা আমরা ডেরিভেশন করবো সেটা হচ্ছে বোর ম্যাগনেটন চৌম্বক ভ্রামক। তো বোর ম্যাগনেটনের যে কোনটা তোমাদের এখানে হবে চারটে অপশনের মধ্যে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো বোর ম্যাগনেটনের অপশনটা লেখার আগে আমি তোমাদের পুরো বোর ম্যাগনেটনের যে ভ্যালু সেটা আমি ডিরাইভ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বোর ম্যাগনেটনের ভ্যালু বের করতে হয়। তো দেখো বোর ম্যাগনেটনের ভ্যালু বের করতে গেলে আমরা এখানে একটা সার্কেল এঁকে নিচ্ছি, এর হচ্ছে একটা সার্কেল, বোঝা গেছে। তো এই সার্কেলের পথে একটা হচ্ছে ইলেকট্রন এরকম আবর্তন করছে, এখানে একটা ইলেকট্রন আছে, বোঝা গেছে। একটা ইলেকট্রন আবর্তন করছে, ইলেকট্রন আধান হচ্ছে ই, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, আমি নিয়ে নিচ্ছি এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, বোঝা গেছে। আচ্ছা এই যে বৃত্তার পথ ইলেকট্রনটা আবর্তন করছে, আবর্তন করতে সময় লাগে টি, একবার আবর্তন করতে যে সময় লাগে সেটা হচ্ছে টি, মাথায় ঢুকেছে। আচ্ছা ইলেকট্রনের বেগটা হচ্ছে ভি, এখানে আমি লিখে নিই ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগটা কত, ইলেকট্রনের বেগটা আমি ধরে নিচ্ছি ভি। তো আমি এটা তোমাদের যে পাঁচেরটা বোর ম্যাগনেটন, পুরো বোর ম্যাগনেটনটা ডেরিভেশন করে দেখিয়ে দিচ্ছি কি হবে। ইলেকট্রনের বেগ হচ্ছে ভি। আচ্ছা ইলেকট্রনের বেগ যদি ভি হয় তাহলে এই যে টোটাল যে পথটা ঘুরতে এর টাইম কত লাগবে, টাইম পিরিয়ড লাগবে টু পাই আর, মানে এই পুরো পরিধি বাই হচ্ছে তার বেগ হচ্ছে ভি, মাথায় ঢুকেছে, টু পাই আর আপন ভি, এটা হচ্ছে তার ফর্মুলা। আচ্ছা যদি এখানে ইলেকট্রন আধানটা ই হয় আর হচ্ছে টাইম পিরিয়ডটা সময় যদি টি লাগে, এই যে লুপটা আছে, এই যে লুপ, ঠিক আছে, এই লুপটার মধ্যে কারেন্ট হবে, লুপের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে, প্রবাহিত প্রবাহ তড়িৎ প্রবাহ কত হয়ে যাবে, প্রবাহিত তড়িৎ প্রবাহ আই এর মান হবে আই ইকুয়াল টু যে ইলেকট্রন আধান বাই হচ্ছে সময় টি, আই ইকুয়াল টু ই বাই টি। তো এখানে যদি টি এর মানটা বসাই আমরা আই ইকুয়াল টু ই বাই টি, তো এখান থেকে টি এর মানটা বসালে কত হয়ে যাবে, ই টি এর মান বসালে ই আপন টি কত, টি হচ্ছে টু পাই আর ইন্টু হচ্ছে ভি। তাহলে এখানে ভিটা যদি উপরে উঠে যায় ই ভি আপন টু পাই আর, তাহলে এখানে কারেন্টের মানটা পেয়ে গেলাম আমরা ই ভি আপন টু পাই আর, বোঝা গেছে। আচ্ছা এইবার যখন এই চুম্বকটা এর মধ্যে দিয়ে ঘুরছে তাহলে যে চুম্বক ভ্রামক, তাহলে এখানে আমরা চুম্বক ভ্রামক কত পাবো, চুম্বক ভ্রামক, এখান থেকে চুম্বক ভ্রামক এম কত পেয়ে যাব, এম এর মান হচ্ছে কারেন্ট, অর্থাৎ এই লুপের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে ইন্টু হচ্ছে লুপটার এরিয়া, এই লুপের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে ইন্টু হচ্ছে এ হচ্ছে এই লুপটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়া, মাথায় ঢুকেছে। আচ্ছা আয়ের মানটা কত, আয়ের মানটা ইভি আপন হচ্ছে টু পাই আর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তটা পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে পাই কেটে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে, দেখে একটা আর একটা কেটে গেলে তাহলে এখানে পড়ে থাকবে ই ভি আর আপন টু। তাহলে এখানে এম এর মান আমরা কত পাচ্ছি, এম পাচ্ছি ই ভি আর আপন হচ্ছে টু, বলে যে চৌম্বক ভ্রামকের যে মানটা পাচ্ছি ই ভি আর আপন টু, এটা হচ্ছে লাস্ট অব্দি আমাদের ভ্যালু পাচ্ছি। আচ্ছা আর একটা এখান থেকে দেখো ইভি আর আপন হচ্ছে টু। আবার হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি বোরের যে কোয়ান্টাম শর্ত, বোরের হচ্ছে কোয়ান্টাম শর্ত অনুযায়ী, বোরের কোয়ান্টাম শর্ত কি, এই যে ইলেকট্রনটা যে কোনো যদি এন কক্ষপথে ঘুরে, আমি যদি এটা এন তম কক্ষপথ ধরে নিই, যদি এন তম কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতে থাকে তাহলে এন তম কক্ষপথের কৌণিক ভরবেগ কত হবে, কৌণিক ভরবেগটা এল ধরে নিচ্ছে, এটা হয়ে যাবে এন এইচ আপন টু পাই, কোন কক্ষপথে, এন তম কক্ষপথে ইলেকট্রনটার কৌণিক ভরবেগ হয়ে যাবে এন এইচ বাই টু পাই, মাথায় ঢুকেছে। আচ্ছা তাহলে এটা কার সাথে সমান, আবার এম কৌণিক ভরবেগের মানে এম ভি আর ইকুয়াল টু এন এইচ আপন টু পাই, এম ভি আর এর মান হয়ে যাবে এন এইচ আপন টু পাই।
আচ্ছা, এবার যে বোর ম্যাগনেটনটাকে যদি আমরা এটাকে দিয়ে প্রকাশ করি, আবার বোর ম্যাগনেটন এম ইকুয়াল টু আমরা পেয়েছি ইভি আর আপন টু। আচ্ছা, ইভি আর ই কে আমরা বাদ দিই, ই বাই টু আলাদা রেখে যদি আমরা এখানে ভি আর এর সাথে একটা এম গুণ করি, এম ভি আর, তাহলে ওপরে এম গুণ করেছি, নিচেও আমরা একটা এম দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেছে? নিচেও একটা এম দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে ই বাই টু এম। আর এই যে এম ভি আর, এম ভি আর এর পুরো ভ্যালুটা আমরা লিখে দিচ্ছি এন এইচ আপন টু পাই, এন এইচ আপন টু পাই। তাহলে এটা যদি আমরা আলাদা করি এনটাকে, তাহলে এন আলাদা করলে হয়ে যাবে, এখানে হয়ে যাবে ই এইচ আপন ফোর পাই এম। এইচ আপন কত হয়ে যাবে? ফোর পাই এম। তো এটাই হচ্ছে বোর ম্যাগনেটনের রাশিমালা, যেটা আমি ব্র্যাকেট দিয়ে লিখে রেখেছি, ওটাকে বোর ম্যাগনেটন বলে। বোঝা গেছে? তাহলে এনতম কক্ষপথে বা যে কোনো কক্ষপথে ইলেকট্রনটা যখন আবর্তন করে, তখন তার যে চৌম্বক ভ্রামকের মান হয় এইচ বাই ফোর পাই এম এর সরল গুণিতক। মাথায় ঢুকেছে? এই যে এইচ বাই ফোর পাই এম, এটাকেই বলা হয় বোর ম্যাগনেটন। এই যে টার্মটা, এটাই হচ্ছে বোর ম্যাগনেটন। মাথায় ঢুকেছে? ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটনের রাশিমালা কি হলো? এইচ বাই ফোর পাই এম। তো আশা করি তোমরা বুঝতে পারছো বোর ম্যাগনেটনটা কিভাবে ডিরাইভ করা হয়। তাহলে এর মানটা হবে এইচ বাই ফোর পাই এম। তো ফার্স্ট অপশনটা হচ্ছে সঠিক। আচ্ছা, কোনো ডায়নামোতে ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বলে কি হবে? তো ছয় আনসারটা ইজি। কোনো ডায়নামোতে যে তড়িৎচালক বলের মানটা, এখানে ছয়ের অ্যান্সারটা দেখো, কোনো ডায়নামোতে তড়িৎচালক বলের মান ইটা কার সাথে সমানুপাতিক হয়? ওমেগার সাথে সমানুপাতিক হয়। এটা কার সাথে সমানুপাতিক? ওমেগা। মাথায় ঢুকেছে? যদি ডাইরেক্ট ফর্মুলা লিখে থাকো, ই ইকুয়াল টু হবে এন বি ওমেগা ইন্টু এ সাইন অফ ওমেগা টি। বোঝা গেছে? এন হচ্ছে যে কুণ্ডলী, সে কুণ্ডলী পাক সংখ্যা এন, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর এ হচ্ছে কয়েলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হচ্ছে কয়েলের এরিয়া। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ই ভ্যারিসেস ওমেগা। মাথায় ঢুকেছে? ই ভ্যারিসেস যদি ওমেগা হয়ে যায়, তাহলে এখান থেকে যদি কৌণিক বেগ দ্বিগুণ হয়, তাহলে ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ হলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? দ্বিগুণ হবে। তাহলে অপশন এ ইজ দ্য সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট সাতের কোশ্চেনটা কি বলেছে? সাতের প্রশ্নটা বলেছে, সাতেরটা সাত বলেছে একটি পরবর্তী প্রবাহের সমীকরণ আই ইকুয়াল টু থ্রি সাইন ওমেগা টি প্লাস ফোর কস ওমেগা টি হলে প্রবাহের আর এম এস মান কত হবে? প্রবাহের আর এম এস মান কত হবে? তো দেখো, আর এম এস মানের ক্ষেত্রে সাতের অঙ্কটা, তাহলে সাতের অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো, এখান থেকে সাত আর এম এস মানটা আই, এখানে টোটাল যে সমীকরণটা দিয়েছে আই ইকুয়াল টু থ্রি সাইন অফ ওমেগা টি প্লাস হচ্ছে ফোর কস অফ ওমেগা টি, এই ভ্যালুটা দিয়েছে। তাহলে এখান থেকে আমরা যে কোনো যে পরবর্তী প্রবাহের কারেন্টের সমীকরণ আই ইকুয়াল টু আমরা কি হয়? আই জিরো সাইন অফ ওমেগা টি প্লাস হচ্ছে আলফা, এটা পাই। তো এই যে পুরো সমীকরণটাকে এই আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে, পুরো সমীকরণটাকে এই আকারে প্রকাশ করব। সো শর্টকাট রুল হচ্ছে, আমি এখানে ডাইরেক্ট বলে দিতে পারি যে আই আই জিরো পেয়ে যাবো। দেখো, এটা যদি এ ধরি, এটা আই জিরো হয়ে যাবে তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার, তাহলে এটা হবে রুট ওভার পঁচিশ ইকুয়াল টু হচ্ছে পাঁচ। তাহলে আই আর এম এস হয়ে যাবে হচ্ছে ফাইভ আপন রুট টু। বোঝা গেছে? কিন্তু কিভাবে আসছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে থ্রি সমান ধরছি আর কস আলফা, আর ফোর সমান ধরছি আর সাইন আলফা। তাহলে এই যে আয়ের ইকুয়েশনটা কি হবে? আয়ের ইকুয়েশনটা হবে আর সাইন ওমেগা টি কস আলফা প্লাস আর কস ওমেগা টি ইন্টু সাইন আলফা। কি করেছি আমরা? এই যে তিন আর চারের মানটা বসিয়ে দিয়েছি। তাহলে আর কমন নিলে সাইন এ কস বি, কস এ সাইন বি, তাহলে এটা কার ফর্মুলা হয়ে যাবে? সাইন অফ ওমেগা টি প্লাস আলফা আই। তো আর এর মানটা দেখো, এই যে ইকুয়েশনটা আমাদের যে বেসিক আমরা ইকুয়েশনটা পরবর্তী প্রবাহ শিখেছিলাম, সেই পরবর্তী প্রবাহের ইকুয়েশনের সাথে মিলেছে, এই যে ইকুয়েশনটার সাথে মিলেছে। এবার আর এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। এই যে দুটো ইকুয়েশনের স্কোয়ার করে যোগ করে দিই, আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা, তাহলে আমরা পেয়ে যাবো কত? চার স্কোয়ার প্লাস হচ্ছে তিন স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ার কমন নিলে তোমার এখানে সাইন স্কোয়ার বা প্লাস কস স্কোয়ার আলফা ওয়ান, তাহলে এইটা হয়ে যাবে পঁচিশ। তাহলে এখান থেকে আর হয়ে যাবে রুট ওভার পঁচিশ ইকুয়াল টু হয়ে যাবে পাঁচ। তাহলে যেহেতু আটটা আয়ের আছে, তাহলে আর সমান আমরা এখানে আই জিরো লিখতে পারি। তাহলে আই জিরো ইকুয়াল টু কত? পাঁচ। আই জিরো ইকুয়াল টু কত? পাঁচ। আর আই আর এম এস তোমরা সকলেই জানো, আই আর এম এস কত হয়? আই জিরো আপন রুট টু। আই জিরো আপন কত হয়? রুট টু। তাহলে অ্যান্সার হয়ে যাবে ফাইভ আপন রুট টু।
মাথায় ঢুকেছে? তো তোমরা ডাইরেক্ট যদি এইরকম আকারের সমীকরণ দেওয়া থাকে, তাহলে ডাইরেক্ট তোমরা আইআরএমএস এর মান পেয়ে যাবে √/a² + b² এখন এত, অর্থাৎ যদি বেসিক যদি ইকুয়েশনটা এরকম থাকে, I = a sin ωt প্লাস বি cos অফ ωt, বা যদি এরকম থাকে a cos অফ ωt প্লাস বি সাইন অফ ωt, যদি এরকম থাকে, তাহলে এখানে I0 ফর্মুলা হচ্ছে √/a² + b²। চোখ বন্ধ করে বসিয়ে দেবে। এটা আমি তোমাদের শর্টকাট টিক্স বলে দিলাম, মাথায় ঢুকেছে? আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখানে অপশন হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই 7টা কোশ্চেন যদি তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে স্যার আমরা বুঝতে পারছি না। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলটা লাইক করে দিবে, শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে বন্ধুদের মধ্যে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে পরের সেট, যে পরের 8 নম্বর যে কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলছে এখানে? ইজি ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন বলছে যে তড়িৎচুম্বক তরঙ্গ কি বহন করে না? আধান বহন করে না। কারণ তড়িৎচুম্বক যখন যায় তার কোনো বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারি না, ঠিক আছে? আর যদি আধান থাকতো তাহলে হচ্ছে এদের বিচ্যুতি হয়ে যেত। তাহলে তড়িৎচুম্বক তরঙ্গে কোনো আধান থাকে না, শক্তি থাকে, ভরবেগ থাকে, তথ্য থাকে। মাথায় ঢুকেছে? আচ্ছা, 9 কোশ্চেনটা দেখো। 9 কোশ্চেনটা কি বলেছে? 9 প্রশ্নটা বলেছে যে কাঁচ এবং জলের পরম প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে এত, আর জলের সাপেক্ষে কাঁচের সংকট কোণ। তাহলে আমরা ফর্মুলা কি জানি? সাইন থিটা সি সংকট কোণ = 1/, কার সাপেক্ষে বলেছে? জলের সাপেক্ষে। তাই যার সাপেক্ষে সেটা বাঁদিকে লিখতে পারি, ডব্লু মানে ওয়াটার। কার সংকট কোণ? গ্লাসের সংকট কোণ। কার সংকট কোণ? গ্লাসের। তাহলে এটা সমান কত হয়ে যাবে? এটা হয়ে যাবে μg হচ্ছে μw। যার সাপেক্ষে বলবে সে নিচে বসে, বুঝে গেছে? তাহলে μw ওপরে উঠে গেল আর μg নিচে রয়ে গেল। μwর মান কত দিয়েছে? জলের হচ্ছে 4/3 ইন্টু, আর জি এর কত আছে? অর্থাৎ গ্লাসের কত আছে? 3/2। 3/2 হলে 2টা ওপরে উঠে যাবে, 3টা নিচে নেমে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 8/9। তাহলে এখান দিয়ে সাইন থিটা সি আমরা কত পেয়ে যাচ্ছি? সাইন থিটা সি পেয়ে যাচ্ছে 8/9। তাহলে এখান দিয়ে অতএব থিটা সি কত পেয়ে যাবো? থিটা সি হয়ে যাবে সাইন ইনভার্স 8/9। সাইন ইনভার্স কত? 8/9। তো ইজি কোশ্চেন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে? 10এরটা কি বলছে? নিচের কোনটি আলোকতন্তুতে ব্যবহৃত হয় না? ব্যবহৃত হয়। তো সঠিক অ্যান্সার আলোকতন্তু অপটিক্যাল ফাইবার যে যায়, অপটিক্যাল ফাইবার, তো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ইউজ করে ব্যবহার করে, যাতে পুরোপুরি সম্পূর্ণ জিনিসটা এই যে তারের মধ্যে থেকেই থাকে। মাথায় ঢুকেছে? অর্থাৎ এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারে কি ব্যবহার করে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যবহার করা। আচ্ছা, হাইগেন্সের নীতি কোনটি ব্যাখ্যা করতে পারে না? তো ফটোইলেকট্রিক এফেক্ট অর্থাৎ আলোক তড়িৎকে ব্যাখ্যা করতে পারে না। মাথায় ঢুকেছে? নেক্সট দেখ 12 কোশ্চেন। তো 12 কোশ্চেনটা খুব ভালো কনসেপ্টের কোশ্চেন আছে। 12 কোশ্চেনটা কি বলেছে? 12 কোশ্চেন বলছে নিচের কোন সংক্রমণের হাইড্রোজেন পরমাণু থেকে নিশ্চিত ফোটনের কম্পাঙ্ক সব থেকে কম হবে? নিশ্চিত ফোটনের কম্পাঙ্ক সব থেকে কম। আচ্ছা, এনার্জির সাথে কম্পাঙ্কের ফর্মুলা কি? 12 নম্বর। E = কত হবে? E = h নিউ। মাথায় ঢুকেছে? তাহলে যদি এনার্জিটা কম হয় তাহলে তার কম্পাঙ্কটাও কি হবে? কম হবে, ডাউন হবে। তার মানে আমরা দেখবো যার শক্তি কম তার কম্পাঙ্ক কম। আচ্ছা, এখানে লোয়েস্ট কক্ষপথ কত দিয়েছে? 1। হাইয়েস্ট কক্ষপথ কত দিয়েছে? 4। তো আমরা দেখবো যে রেঞ্জটা, শক্তির রেঞ্জটা আমরা যদি একটু ড্র করি, দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ। তোমরা 4টেই হয়ে যাবে। দেখো এখানে গ্যাপটা বেশি মানে শক্তিটা বেশি হয়। এন হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এইটা হচ্ছে n = 2 নম্বর কক্ষপথ, এইটা হচ্ছে n = 3 নম্বর কক্ষপথ, এইটা n = 4 নম্বর কক্ষপথ, n = 5 নম্বর কক্ষপথ। আচ্ছা, নিশ্চিত ফোটনটাকে নিশ্চিত করবে মানে ফোটন বের করবে। তো ফোটন যদি বের করে সে শক্তি কি করে? ফোটন নিশ্চিত করলে নিশ্চিত করলে নিশ্চিত করলে শক্তি ছেড়ে দেবে। কি দেবে? শক্তি ছেড়ে দেবে। তো শক্তি ছেড়ে দেবে মানে আপার কক্ষপথ থেকে লোয়ার কক্ষপথে নেমে আসবে, ওপর থেকে নিচে নেমে আসবে। এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ফোটন নিশ্চিত করবে মানে শক্তি ছেড়ে দেবে, শক্তি ছেড়ে দেবে মানে আপার কক্ষপথ থেকে লোয়ার কক্ষপথে ইলেকট্রনটা নেমে আসবে। বুঝে গেছে? তাহলে N1 এর কক্ষপথে শক্তি কত? -13.4। 2 নম্বর কক্ষপথে কত হয়? 2 নম্বর কক্ষপথে যদি আমরা ভাগ করি -3.4। কেন? এনার্জির ফর্মুলা হচ্ছে En = -13.6 হচ্ছে আপন হচ্ছে n²। বুঝে গেছে? 13.6 হচ্ছে আপন হচ্ছে n²। মাথায় ঢুকেছে? আচ্ছা,
এখানে দেখো 4.6 কে যদি আমরা প্রথম কক্ষপথে 1 n ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে n ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে হয়ে যাবে তোমার 13.6 মাথায় ঢুকেছে। আচ্ছা E2 এটা E1 এটা হচ্ছে E2 এর ক্ষেত্রে কত হবে -13.6 আপন 2 বসালে 2 স্কোয়ার কত হবে 4 ভাগ যদি করি 4 3 12 4 4 16 তাহলে কত -3.4। E3-র ক্ষেত্রে কত হয়ে যাবে E3-র ক্ষেত্রে হয়ে যাবে -13.6 3 বসালে এই যাবে 3 বসালে তারপরে 9 3 স্কোয়ার মানে 9 প্রায় হচ্ছে 1.15 এর মতো হবে এরকম প্রায়। তাহলে এর কক্ষ হচ্ছে -1.15 এগুলো সব ইলেকট্রন বললে মাথায় ঢুকেছে। আর 4 নম্বর কক্ষপথে মাইনাস ওই 0.8 এর মতো এরকম কিছু একটা থাকবে ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো প্রথমটা হচ্ছে 2 থেকে 1 এতে এসেছে, তার মানে এখান থেকে এটা এসেছে, মানে এ হচ্ছে ইলেকট্রনটা ছেড়েছে, মানে শক্তিটা হচ্ছে নিশ্চিত করেছে। তারপরটা 4 থেকে 3 এ গেছে, কোথা থেকে 4 থেকে 3 এ এসেছে, তো এখান থেকে 4 থেকে 3 এ এসেছে। 2 নম্বর কেসের ক্ষেত্রে 3 নম্বর কেসের ক্ষেত্রে 3 থেকে 1 এ এসেছে, 2 নম্বর 3 থেকে কোথায় এসেছে 3 থেকে এখানে 1 এ এসেছে, মাথায় ঢুকেছে। তারপরটা হচ্ছে 3 থেকে 2 এ এসেছে, কোথায় 3 থেকে 2 এ। তো এক্ষেত্রে আমরা সবাই হচ্ছে শক্তি বর্জন করেছে, অর্থাৎ এখানে কি করবে ফোটনটাকে নিশ্চিত করবে। কিন্তু দেখতে পাচ্ছি দেখো কার ক্ষেত্রে কম্পাঙ্কটা সবচেয়ে কম হবে, তো কোন দুটো কক্ষপথের ক্ষেত্রে শক্তিটা কম হবে। তো দেখ এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাতে শক্তি সবচেয়ে কম, এই রেঞ্জটাতে এর চেয়ে শক্তি বেশি। আচ্ছা এই রেঞ্জে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে এই রেঞ্জটাতে তার চেয়ে বেশি আছে, এখানে হচ্ছে বেশি আছে। তাহলে সব থেকে কম হচ্ছে 4 থেকে 3-এ। তাহলে একটা ইলেকট্রন যখন ফোটন যখন 4 থেকে 3-এ আসবে, মাথায় ঢুকেছে, নিশ্চিত ফোটন যখন কম্পাঙ্ক হাইড্রোজেন যখন পরমাণু ইলেকট্রনটা সংক্রমণ হবে, অর্থাৎ 4 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে নেমে আসবে, তখন হচ্ছে তার শক্তিটা কম হবে। দেখো এখান থেকে এই যে শক্তি গ্যাপটা 0.8 আর 1.15 এই যে শক্তি রেঞ্জের যে গ্যাপটা আছে, এই শক্তি রেঞ্জের গ্যাপটা হচ্ছে খুবই কম, মাথায় ঢুকেছে। সুতরাং শক্তি রেঞ্জের যদি গ্যাপটা কম হয় তাহলে এর কম্পাঙ্কটাও কি হবে কম হবে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 থেকে 3-এ আসলে। আচ্ছা তারপরটা দেখো 13টা বলছে বিপরীত বাসে পিএন সংযোগের ক্ষেত্রে নিশ্চিত অঞ্চলের মাঝে কি থাকে। আচ্ছা নিশ্চিত অঞ্চলের মাঝে মাঝে বিপরীত বাসের ক্ষেত্রে বিপরীত বাসের যে বিভব প্রাচীরটা অনেক বেশি হয়, বিভব প্রাচীরটা কি অনেক বড় হয়। তো বিভব প্রাচীর যদি অনেক বড় হয় তাহলে এর মধ্যে কারেন্টের মান কত হয় 0 হয়, এর মধ্যে কারেন্টের মান কত হয়ে যায়, এর মধ্যে কারেন্টের মানটা প্রায় 0 হয়, যে কারেন্টটা প্রবাহিত হয় সেই কারেন্টের মানটা প্রায় 0 হয়। তাহলে কারেন্টের মান যদি 0 হয় তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কত হবে, তড়িৎ ক্ষেত্র 0 হবে, মাথায় ঢুকেছে। কারেন্টের মান যদি 0 হয় তাহলে তড়িৎ ক্ষেত্র 0 হবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মাথায় ঢুকেছে। আচ্ছা নেক্সট দেখো তোমাদের 14 দাগের কোশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, টিভি সম্প্রচারণে যে কম্পাঙ্ক ব্যবহৃত হয় সেটা কোনটা, 30 থেকে 300 মেগাহার্জের মধ্যে এই রেঞ্জটা থাকে, কারণ এটা ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এই যে টিভি সম্প্রচারণ ভেরি হাই ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করি, তো এর রেঞ্জ হচ্ছে 30 থেকে 300 মেগাহার্জ রেঞ্জের মধ্যে থাকে। তো এই ছিল তোমাদের হচ্ছে 14টা সেকেন্ড সেটের এমসিকিউ, আমি সম্পূর্ণ তোমাদেরকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দিয়েছি কিভাবে কোনটা কি অ্যান্সার হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।